আজকে তোমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্র অর্থাৎ সেন্টার এবং স্টেটের মধ্যে সম্পর্ক। কিসের সম্পর্ক? সম্পদ বন্টনের সম্পর্ক। এই সম্পদ বন্টনের সম্পর্কটা করার জন্য আমাদের একটা কমিশন গঠন করা হয়েছে। যে কমিশনটা কি রাষ্ট্রপতি একটা কমিশন নিয়োগ করে। যে কমিশনটা কত নম্বর ধারায় জানতে হবে? 280 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এই 280 নম্বর আর্টিকেলে ভারতের সংবিধানে একটা কমিশনের কথা বলা হয়েছে। এটা আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল। এই আর্টিকেলে একটা কমিশনের কথা বলা হয়েছে। কমিশনের নাম কি বলতো? ফাইন্যান্স কমিশন, যেটাকে বলা হয় কি বলো? অর্থ কমিশন। এই অর্থ কমিশন ভারতের সংবিধানে কত ধারা আছে? 280 নম্বর ধারা। এখানে অর্থ কমিশনকে একজন কমিশনারকে নিয়োগ করে কে? প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি। কি করে বলো? রাষ্ট্রপতি নিয়োগ করে, ফাইন্যান্স কমিশনকে নিয়োগ করে। ঠিক আছে, এবার এর দায়িত্বটা কি এবার জানতে হবে। আমরা জানলাম ভারতের সংবিধানে 280 নম্বর ধারায় অর্থ কমিশন আছে। এই অর্থ কমিশনের হেডকে কে নিয়োগ করে? আমাদের রাষ্ট্রপতি। এবং এনার কাজ হচ্ছে এই যে টোটাল যে সম্পদ, এই সম্পদটাকে মানে কেন্দ্রের মধ্যে রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া এবং কেন্দ্র রাজ্যের যৌথ তালিকাটা কিছু রাখা, আর বাকিটা যা কিছু করে থাকবে সেটা পার্লামেন্টে করে থাকবে। তাই ব্যাপারটাকে কয়টা লিস্টে ভাগ করা হলো দেখা দিয়ে যায়। টোটাল সম্পদকে 3টে লিস্টে ভাগ করছে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, ঠিক আছে, ইউনিয়ন লিস্ট। আর একটা কি বললাম? স্টেট লিস্ট, স্টেট লিস্ট। আর একটা কি? কনকারেন্ট লিস্ট। আর বাকি যেটা পড়ে থাকবে, ঠিক আছে, বাকি বাকি যেটা পড়ে থাকবে সেইটা। এই যে টোটাল এতগুলো সাবজেক্ট আছে, এবার পরীক্ষা দেবে বর্তমানে ইউনিয়ন লিস্টে কতগুলো সাবজেক্ট আছে। বর্তমানে ইউনিয়ন লিস্টে 100টা সাবজেক্ট আছে। কটা? 100টা সাবজেক্ট। তাহলে বর্তমানে স্টেট লিস্টে কটা সাবজেক্ট রয়েছে? 61টা সাবজেক্ট রয়েছে। আর কনকারেন্ট লিস্টে কটা সাবজেক্ট রয়েছে? 51। এই কটা করে বাকি যদি কোনো কিছু করে থাকে যাকে রেসিডুয়াল পাওয়ার বলা হয়, সেটা থাকবে কার হাতে? পার্লামেন্টের হাতে। কার থাকবে? পার্লামেন্ট। এইটুকু বোঝা গেছে। তাহলে শুনলাম ভারতে টোটাল যা সম্পদ আছে তা প্রথম হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে যাবে, সরি ইউনিয়ন লিস্টে যাবে 100টা। নেক্সট হচ্ছে স্টেট লিস্ট 61টা। নেক্সট হচ্ছে কনকারেন্ট লিস্ট 51টা। এবং বাকি যেটা রেসিডুয়াল সেটা পার্লামেন্টের। মানে লোকসভা, আমাদের যে পার্লামেন্ট লোকসভা হোক, রাজ্যসভা লোকসভা নিয়ে পার্লামেন্ট গঠিত, ওই পার্লামেন্টের হাতে দেওয়া হবে। ক্লিয়ার? এবার ব্যাপারটা যে তোমরা পরীক্ষায় কোনটা পড়বে, প্রত্যেকটা লিস্ট 100 লিস্ট তো মনে রাখা যায় না। তোমরা বেছে বেছে শুধুমাত্র কনকারেন্ট লিস্টটা পড়বে। এই কনকারেন্ট লিস্টটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন বলতে পারো WBCS পরীক্ষা সব থেকে বেশি যেটা এসে বা অন্য পরীক্ষায় এডুকেশন কোন লিস্টের মধ্যে রয়েছে? এডুকেশন রয়েছে কনকারেন্ট লিস্টের মধ্যে, ঠিক আছে, হেলথ কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে। তাহলে কনকারেন্ট লিস্টে পেয়ে গেলাম। এবার ব্যাপারটা হচ্ছে সম্পদকে কিভাবে ভাগ করা হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এটা কিছুই নয়, জাস্ট এটা দেখলাম সাবজেক্টগুলোকে বা বাবারগুলোকে কিভাবে ভাগ করেছে, কার ভাগে করা গেছে, এটাই। কিন্তু মেন যেটা রয়েছে সেটা হচ্ছে সম্পদকে ভাগ করা। তাহলে সম্পদকে ভাগ করা হবে, দেখতে হবে কেমন করে সম্পদকে ভাগ করেছে। দেখো টোটাল সম্পদ স্ট্রাকচারকে থাকবো। এই সম্পদকে ভাগ করার দায়িত্বভার কাকে দেওয়া হয়েছে? অর্থ কমিশন, তাই তো? অর্থ কমিশনের অর্থ মন্ত্রকের হাতে দেওয়া হয়েছে, যেটা 280 নম্বর ধারা রয়েছে। এই সম্পদকে টোটাল প্রধানত 3টে হ্যান্ডে ভাগ করা হয়। কি কি হ্যান্ড? প্রথম কথা বলা হচ্ছে এটা হচ্ছে সম্পদ হস্তান্তর, যাকে ইংলিশে বলা হয় কি? ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স। ঠিক আছে, এটা আর্টিকেল কত নম্বর ধারা আছে? 262 থেকে 272 নম্বর ধারায় রয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে 3 নম্বর কি আছে? 3 নম্বর হচ্ছে ঋণ, অর্থাৎ ঋণ গ্রহণ করবে। ঠিক আছে, অর্থাৎ কেন্দ্র ঋণ গ্রহণ করতে পারে, স্টেট করতে পারে। আর 3 নম্বর পার্টে যেটা রয়েছে সেটা হচ্ছে অনুদান। অনুদান, যার ইংরেজি ফর্ম বলছে গ্রান্ট ইন এইড। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা আসি এই ভাগটায়। প্রথম এই ভাগটায় রয়েছে সম্পদের হস্তান্তর বা ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স সিস্টেম। এই ট্যাক্স সিস্টেম মধ্যে রয়েছে এইখানে কি বলা হচ্ছে? দেখো, এই সম্পদ আগে ট্যাক্স এবার কার ভাগে করা করছে আগে জানতে হবে। কার ভাগে কেমন বলছে? যে সেন্ট্রাল, ঠিক আছে,
সেন্ট্রাল ক ধরনের ট্যাক্স করতে পারবে? 15টা ট্যাক্স কালেক্ট করতে পারবে, টোটাল 15 ধরনের ট্যাক্স কালেক্ট করতে পারবে সেন্ট্রাল। কথা বলতে পেরেছি? নেক্সট হচ্ছে স্টেট। স্টেট কত ধরনের করতে পারবে? 20 ধরনের ট্যাক্স কালেক্ট করতে পারবে। এরপরে হচ্ছে কি কনকারেন্ট অর্থাৎ যৌথ দরকার, কটা থাকবে? 3টে। তাহলে কি হচ্ছে কেন্দ্র 15 ধরনের ট্যাক্স কালেক্ট করছে, যেমন ধরো ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স এক্সেট্রা কালেক্ট করছে। এবার দেখা যাচ্ছে কি এই সম্পদের হস্তান্তর করা হচ্ছে, অর্থাৎ ভারতের সংবিধান বলছে টোটাল সম্পদ যা হবে কিছু সেন্ট্রাল কালেক্ট করবে, কিছু হচ্ছে স্টেট করবে, আর বাকি দুটো দুজন মিলেমিশে একজন কালেক্ট করবে, একজনকে দেবে আর আরেকজনকে দেবে, এইভাবে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট, কখন কোন ভাগটা কোন ভাগ সাথে দেবে। এবার কথা হচ্ছে এই সম্পদটা ভাগটা কেন করা হচ্ছে। এটা যে সম্পদের ভাগটা যে করলো সেন্ট্রাল কত পেলো? 15টা পেলো। পরীক্ষা যেটা ইম্পর্টেন্ট, যেমন বলে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সটা কত নম্বর ধারায় আছে যে কেন্দ্র নেবে আর স্টেটকে দিয়ে দেবে। অর্থাৎ সংবিধানে বলছে যে এই যে 15টা পড়েছে, রাজ্য যে 20টা পেয়েছে, 20টা ধরনের ট্যাক্স রাজ্য কালেক্ট করেও রাজ্য কিন্তু তার নিজের ভরণ তাও চালাতে পারছে না। যেখানে কেন্দ্র 15টা ট্যাক্স কালেক্ট করেও কিন্তু তার অনেক, যেখানে রাজ্য কিন্তু 20টা করেও তার ভরণ চালাতে পারছে না। এবার কথা হচ্ছে কেন্দ্র যে ট্যাক্সটা কালেক্ট করছে, কেন্দ্র বলে আলাদা কিছু আছে? প্রত্যেক কটা রাজ্যগুলো নিয়ে নিজে কেন্দ্র তৈরি হয়েছে। তাহলে কেন্দ্র যে ট্যাক্সটা কালেক্ট করেছে সেটাকে কি করবে? সমবন্টন করবে। কিভাবে? সমান অধিকার। এইখানে বলছে যে ট্যাক্সটা 15টা যে ট্যাক্স কালেক্ট করছে তার মধ্যে কিছু টাকা সেন্ট্রাল কি করবে, কোন কোন রাজ্য কেমন করে পিছিয়ে রয়েছে তার ভিত্তিতে যে ট্যাক্সজনকে প্রদান করা হবে। দায়িত্বভার কে নেবে? আগে বলছে অতগুলো ওর আন্ডারে হয়ে এটাকে দেওয়া হবে। এবার ব্যাপারটা হচ্ছে সেক্ষেত্রে কোনো রাজ্য কি সমান পরিমাণে ট্যাক্স পাচ্ছে? তাহলে পাচ্ছে না। রাজ্যের কেমন কি প্রয়োজন তার নিডিটা দেখে তার প্রয়োজন বোধটা বুঝে দেওয়া হবে। যেমন ধরো পরীক্ষা দেয় যে কত নম্বর ধারায় ইনকাম ট্যাক্স মানে সেন্ট্রাল স্টেটকে দিয়ে থাকে ট্যাক্স দেওয়া, ওটা 270 নম্বর ধারা। 270 নম্বর ধারা কি করে? ইনকাম ট্যাক্স, ঠিক আছে, ইনকাম ট্যাক্স ভাগ করে দেয়। আর এক আছে 272 নম্বর ধারায়, 272 নম্বর ধারা কি বলছে? কর্পোরেট ট্যাক্স, ঠিক আছে, 272 নম্বর ধারায় কর্পোরেট ট্যাক্স। সেন্ট্রাল কি করে? এই দুটো ধারা পরীক্ষায় দিয়ে থাকে, দুটো এক্সাম্পল দিলাম, এই দুটো ধারার মাধ্যমে ট্যাক্স কালেক্ট করে স্টেটকে প্রদান করে থাকে। হয়ে গেল এই পার্টটা। এবার দেখো ঋণ প্রদানে চলে আসি, এবার এটা বুঝে দিলাম, ঠিক আছে। এবার চলে আসি ঋণ প্রদান। এই তো ঋণ যে প্রদানটা করা হচ্ছে, ঋণ প্রদানটা কি? অর্থাৎ ঋণ নিতে পারবে, অর্থাৎ আমাদের ভারত সরকার তার যে কনসিডারেশন ফান্ড, কি ফান্ড? কনসিডারেশন ফান্ড। এই কনসিডারেশন ফান্ড থেকে তাকে গ্রান্টেড রেখে ভারত সরকার চাইলে দেশের মধ্য থেকে বা বিদেশে থেকেও ঋণ গ্রহণ করতে পারবে। যদি মনে করো স্টেট চায় তাহলে কি করবে? স্টেট তাহলে স্টেটের কনসিডারেশন ফান্ড রয়েছে, সে তার ফান্ডটা রেখে বিদেশ থেকে না দেশ থেকে টাকা ধার নিতে পারে। আর যদি বিদেশ থেকে ধার নিতে কি করতে হবে? তাহলে ভারত সরকারকে কিন্তু গ্রান্টেড রাখতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এইভাবে ঋণ প্রদান করতে পারে। তাহলে এবার ইম্পর্টেন্ট কোনটা আমাদের? এইটা, এই অনুদানটা লাস্ট, এটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন ভাগ রয়েছে। প্রথমত এই ভাগটা 3 ভাগে ভাগ করা হয়। সে 3টে ভাগ কি আছে? 1 নম্বর ভাগ আদার, গ্রান্ট, ইন, এইড। নেক্সট 2 নম্বর বলা হচ্ছে স্ট্যাটুটারি, গ্রান্টস ইন এইড। আর নাম্বার 3 যেটা বলা হচ্ছে ডিসক্রিশনারি গ্রান্ট এইড। এবার দেখো তোমরা বইতে হয়তো এই দুটো পেজ আছে, এই দুটো হয়তো বইতে পেজ থাকবে, এইটা বইতে নেই কারণ এটা প্রেজেন্টলি থার্ড অর্থ কমিশন, মনে রাখবে থার্ড ফাইন্যান্স কমিশনের দ্বারা এটাকে কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। তাহলে বর্তমানে পড়ে যাওয়াটা দুটো, এই দুটোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, এই দুটোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। যেমন এই স্ট্যাটুটরি গ্রান্টকে ভাগ করা হয় দুটো ভাগে। আগের ভাগটা জানি, এই যে দুটো ভাগ ভাগ করা হচ্ছে তার মধ্যে একটা রয়েছে জেনারেল
আরটা হচ্ছে স্পেসিফিক। এবার দেখো জেনারেল গ্রান্ট এটা কি, এটাও রয়েছে, দেখো মনে রাখবে এইটা কত নম্বর ধারা জেনে নিই, এটা সংবিধানের 275 নম্বর ধারা রয়েছে, আর এটা সংবিধানের 282 নম্বর ধারা রয়েছে, ঠিক আছে? এটা 275, এটা 282। এবার এটা তো বর্তমানে বাদ হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে ছাত্রদের গ্রান্টে জেনারেল গ্রান্ট যেটা রয়েছে, এই জেনারেল গ্রান্টটা এটা কি কারণে? এটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য। প্রত্যেকটা রাজ্যে অর্থনৈতিক বৈষম্য যদি না থাকে সেটা দূর করার জন্য এই গ্রান্টটা দিয়ে থাকে। এই গ্রান্টটা বিবেচনা করবে কে? অর্থ কমিশন, কার কেমন অর্থ প্রয়োজন আছে সেই হিসাবে এটা দিয়ে থাকে। আর এইটা হচ্ছে স্পেসিফিক গ্রান্ট, এইটা কিন্তু সব রাজ্য পায় না। এটা পাবে কটা রাজ্য? এটা একমাত্র দেওয়া হয় ট্রাইবাল বা শিডিউল এরিয়া, অর্থাৎ উপজাতি বা তপশিলি উপজাতি এরিয়াদেরকে এটা দিয়ে থাকে। তাহলে পরীক্ষা দিতে পারে স্পেসিফিক। এটা কত সালে হয়েছিল এটা জেনে নাও। এই স্পেসিফিক গ্রান্টটা হয়েছিল 1969 সালে হয়েছিল। 1969 সালে এটা আসে, ঠিক আছে? 1969 সালে আইনটা আসে। আচ্ছা, এইটা কটা রাজ্যকে দেওয়া হয়? 11খানা রাজ্যকে। কটা রাজ্য? 11খানা স্টেটকে দেওয়া হয়। 11টা স্টেটকে দেওয়া হয়। এই 11টা স্টেট পরীক্ষা দিয়ে থাকতে হবে। কোন কোন 11টা স্টেট? দেখো, উত্তরে মনে রাখবে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঠিক আছে? এবার চলে আসো পূর্বে, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, তারপর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা। হলো 11টা। এই 11টা রাজ্যকে স্পেসিফিক গ্রান্টটা দেওয়া হয়। আর এখানে আমার অসুবিধা হচ্ছে বুঝতে। এরপর চলে আসবো আমরা এই ডিসক্রিমিনেশন গ্রান্ট। এইটাকেও দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বিবেচনা সাপেক্ষে, আর এটা হচ্ছে বিবেচনা নিরপেক্ষে। ঠিক আছে? একটা বিবেচনা সাপেক্ষে আর একটা বিবেচনা নিরপেক্ষে। এই যে ডিসক্রিমিনেশনারি যে যেটা দেওয়া হয় গ্রান্টটা, এটা দিয়ে থাকতো প্ল্যানিং কমিশন চিন্তা ভাবনা করতো। কে? প্ল্যানিং কমিশন। বর্তমানে প্ল্যানিং কমিশন নেই, বর্তমানে কে আছে? নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগের দায়িত্বভার নেবে। বিবেচনা সাপেক্ষে মানে কি? অর্থাৎ বিবেচনা সাপেক্ষে এই কারণে এই যে অর্থটা সম্পদটা বন্টন করবে, কে কেমন পাবে, এটা হচ্ছে প্ল্যানিং কমিশন আগে যেমন ছিল, ওরা সিদ্ধান্ত নিতে, সে অনুযায়ী দিয়ে রাখতো। আর বিবেচনা নিরপেক্ষ মানে এটা হচ্ছে রাজ্যে যেমন প্রয়োজন হবে অর্থ কমিশন খুঁটিয়ে দেখবে, সে অনুযায়ী বিবেচনা নিরপেক্ষে, অর্থাৎ ওদের বিবেচনার মধ্যে আসবে না, সেই বিষয়ে অর্থটা দিয়ে থাকে। এবার আমরা একটা অর্থকে এতগুলো ভাগ করছি, সম্পদ হস্তান্তর, ঋণ আর গ্রান্টিং। এর মধ্যে যদি বলা হয় স্ট্যাটুটরি আর ডিসপ্যাচ, এর মধ্যে সবথেকে বড় কে? সবথেকে বড় হচ্ছে মানে সবথেকে বেশি অর্থ প্রদান করে থাকে এই হচ্ছে ডিসপ্যাচ একটা। স্ট্যাটুটরি থেকেও মনে রাখবে এইটা। কথা কি বলতে পেরেছি? তাহলে এই যে আমাদের বইয়ের 3-4-5 পাতা রয়েছে, অতগুলো আমরা যদি না পড়ে অত্যন্ত সংক্ষেপে আমরা কিন্তু এটা মনে রাখতে পারি। অর্থাৎ তাহলে কি বললাম একবার জিস্ট করে নিই। অর্থাৎ যতগুলি পাওয়ার আছে সমস্ত সাবজেক্টগুলোকে ভাগ করা হয়েছে 3টে খাতে। একটা হচ্ছে কেন্দ্র লিস্ট, যেখানে 100টা বর্তমানে রয়েছে। দ্বিতীয় রয়েছে রাজ্য তালিকা, যেখানে রয়েছে তোমার কত? 61টা। তৃতীয় রয়েছে যৌথ তালিকা, যেখানে হচ্ছে 51টা। অবশিষ্ট ক্ষমতা যা থাকবে সেটা পড়ে থাকবে কার হাতে? সেন্ট্রালের হাতে, অর্থাৎ পার্লামেন্টের হাতে। ক্লিয়ার করতে পেরেছি? এরপর আমাদের যে সম্পদের যে ট্যাক্স কালেক্ট করা হচ্ছে, ট্যাক্স দু ধরনের হয়, একটা ট্যাক্স কালেক্ট রেভিনিউ, একটা নন ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউ বলতে যে কর সিস্টেম মাধ্যমে আসে, আর নন ট্যাক্স রেভিনিউ কর সিস্টেমের মধ্যে দিয়ে আসে না। যেমন ধরো রেলের যে টাকা পাচ্ছে বা পোস্ট অফিস থেকে যে টাকা সরকারি ইনকাম হচ্ছে, এই সমস্ত ইনকাম হচ্ছে ট্যাক্সের মধ্যে না, এটা নন ট্যাক্স রেভিনিউর মধ্যে আসে। ট্যাক্স কত ধরনের করতে পারবে? কেন্দ্র পারবে 15 ধরনের ট্যাক্স কালেক্ট করতে, রাজ্য পাবে 20 ধরনের, আর দুজনে যৌথভাবে 3 ধরনের ট্যাক্স কালেক্ট করতে পারে। এবার এই যে ট্যাক্স কালেক্ট করলো, কালেক্ট করার পর রাজ্যের মধ্যে বন্টিত করা হয় কেন? রাজ্যের উন্নয়ন করে, অর্থাৎ রাজ্য যাতে ডেভেলপমেন্ট হয়, চারিদিক দিয়ে কাঠামো বলতে স্ট্রাকচার বলো, ইনফ্রাস্ট্রাকচার বলো, সমস্ত মধ্য দিয়ে। তাই কি করছে? যে সম্পদ হস্তান্তর অর্থাৎ ডিস্ট্রিবিউশন বা ট্যাক্স সিস্টেমের মধ্যে কি করছে? যে ট্যাক্স গুলোকে সংস্কার নিচ্ছে, নিয়ে তার কি করছে? অর্থ কমিশন দায়িত্বভার নিয়ে কোন কাজে কতটা প্রয়োজন সেটা দিয়ে দিচ্ছে। এরপর যেটা হচ্ছে ঋণ প্রদান। যদি কখনো সরকারের ঋণ লাগে, ভারত সরকার যদি ঋণ নিতে চায়, তাহলে কি করবে? কাকে আনবে? কনসোলিডেশন ফান্ড। যারা কনসোলিডেশন ফান্ডকে সরকার কি করবে? গ্রান্টেড রেখে দেশে বা দেশের বাইরেও ট্যাক্স দিতে পারে।
আর যদি রাজ্য চায় রাজ্যের কনসার্ভেশন ফান্ডের দায়িত্ব রাখতে হবে, আর রাজ্য যদি বিদেশ থেকে নিতে চায় তাহলে ভারত সরকারের গ্রান্টের থেকেই তার ঋণটা নিতে হবে। এবার চলে আসি অনুদান, যেটা গ্রান্টিং এইড বলা হচ্ছে। এইটা হচ্ছে সংবিধান প্রদান করছে তিনটে ভাগে, তার মধ্যে বর্তমানে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে স্ট্যাচুটারি আর একটা হচ্ছে ডিসক্রিশনারি গ্রান্ট। আর যেটা হচ্ছে আদার গ্রান্টিং এইড, যেটা হচ্ছে 1969 সালে তৃতীয় অর্থ কমিশনের দ্বারা এটা অ্যাবলিশ করা হয়ে গেছে। এইটাকে দুটো ভাগে ভাগ করছে, জেনারেল আর হচ্ছে স্পেসিফিক। জেনারেলটা কি, রাজ্যের অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য এই খাতে টাকাটাকে বঞ্চিত করা হয়। তবে কিন্তু মনে রাখবে প্রত্যেকে কিন্তু সমান অঙ্কে পায় না, যার যেমন প্রয়োজন আলাদা করে বুঝবে। স্পেসিফিক এটা কিন্তু সব রাজ্য পায় না, মাত্র বর্তমানে 1 রাজ্য পাচ্ছে। কোন কোন রাজ্যগুলো পাচ্ছে, যে সমস্ত রাজ্য শিডিউল টাইপ বা শিডিউল এরিয়ার মধ্যে পড়ছে সেই সমস্ত রাজ্যগুলো পাচ্ছে। এবং ক ধরনের আছে, 11 ধরনের রয়েছে। এই 11 ধরনের নামগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, আর একটা রিপিট করে দিলাম। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ওদিকে হচ্ছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম আর ত্রিপুরা। নেক্সট হচ্ছে ডিসক্রিমিনেশন 282 নম্বর ধারায় রয়েছে। একেও দুবার ভাগ করা আছে, এটা বিবেচনা সাপেক্ষে আর বিবেচনা নিরপেক্ষে। বিবেচনা সাপেক্ষে যেটা করা হচ্ছে সেটা আগে প্ল্যানিং কমিশন যখন ছিল তারা তাদের বিবেচনা সাপেক্ষে তারা সে অনুদান দিয়ে থাকতো। আর বিবেচনা নিরপেক্ষে মানে তাদের চিন্তা ভাবনা, অর্থ কমিশন যখন মনে করবে তাদের কতটা প্রয়োজন আছে সেই হিসাবে তারা নিরপেক্ষভাবে সেই টাকাটা দিয়ে থাকে। এই দুটো অনুদানের মধ্যে সব থেকে বড় অনুদান দিতে বলা হয় ডিসক্রিশনারি গ্রান্টিং এইডটা হচ্ছে সবচেয়ে বড়, মানে এই অর্থে সব থেকে বেশি দিয়ে থাকে। কথা কি বলতে পেরেছি, বুঝতে পেরেছো? এই হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সম্পদ বন্টনের যে স্ট্রাকচারটা, এইটাই এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে টোটালটাই দেওয়া হচ্ছে। ওকে।